আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ট্রাইহ্যাকমের বেসিক রুম সেকশনে আলোচনা করব কিভাবে অ্যাক্টিভ রিকন করতে হয়। অ্যাক্টিভ রিকন রিকনাইসেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আমরা প্যাসিভ রিকন করার পরপরই আমরা অ্যাক্টিভ রিকনে মুভ করে ফেলি, এবং অ্যাক্টিভ রিকন মানে হচ্ছে ডিরেক্টলি সে সার্ভারের সাথে ইন্টারাকশন করে, যার কারণে অ্যাক্টিভ রিকন করাটা ইলিগাল। অনেক সময় কোম্পানির অনুমতি ছাড়া করা ইলিগাল আর কি। অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার অর এজ এ পেনিট্রেশন টেস্টার, আপনাকে কোম্পানি যখন অ্যালাউ করবে অ্যাক্টিভ রিকগনাইসেন্স করার জন্য বা আপনাকে পেন টেস্ট করার জন্য, তখন আপনি অ্যাক্টিভ রিকন করতে পারবেন। আদারওয়াইজ আপনি অ্যাক্টিভ রিকনটা না করাই ভালো, কারণ এটা পুরোটাই হচ্ছে ইলিগাল প্রসেসের মধ্যে চলে যাবে। চলেন শুরু করার আগে জেনে নেই হচ্ছে আমি কে। আমি এমডি মুসাব্বির হোসেন, সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি 3 থেকে 4 বছর, এবং আমার সার্টিফিকেশন আছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল সার্টিফিকেশন ইমেজ সেট করে রাখছি। আমার লিঙ্কডইনে খুঁজে পাবেন হচ্ছে এমডি মোসাব্বির হোসেন লিখে সার্চ করলে। আমার ইউআরএল ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সেগুলোতে জয়েন করে নেবেন। আপনারা জানেন অলরেডি আমাদের ফ্রি ব্যাচ মানে গোল্ড ব্যাচ, যেটা ফ্রি ব্যাচের রেজিস্ট্রেশন শেষ। ফ্রি ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন। আমরা ফ্রি ব্যাচে কাউকে অ্যাকসেপ্ট করতেছি না। তো আপনাদের যদি শেখার জার্নিটাকে এখন থেকেই শুরু করতে চান, বা আপনি যদি জব হোল্ডার হন, বা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি যদি ফ্রি ব্যাচে না থাকতে পারেন, তাহলে আপনি আমাদের যে প্রিমিয়াম ব্যাচ আছে সেখানে জয়েন করতে পারেন। প্রিমিয়াম ব্যাচ নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও করব। জানুয়ারির 15 তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এই প্ল্যাটিনাম ব্যাচে আমি হচ্ছে মেন্টর হিসাবে থাকবো, আমার হাত ধরেই আপনারা শিখবেন। প্রতিদিন 2টা বা 3টা করে ক্লাস থাকবে, 24/7 সাপোর্ট পাবেন। 10টা to 11টা লাইভ সাপোর্ট থাকবে। এইটা হচ্ছে লাইভ সাপোর্টের টাইম। আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করলে আপনারা এখানে আমাকে জানাতে পারবেন। আপনাদের জন্য স্পেশাল গ্রুপ থাকবে এখানে। যারা মেইনলি কারা আসবেন, যারা হচ্ছে সার্টিফিকেশনের দিকে ফোকাসড, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, ভেন্ডর সার্টিফিকেশনের এক্সাম দিতে চাচ্ছেন, তারা এখানে জয়েন করবেন। প্লাস যারা হচ্ছে ব্যস্ততার কারণে শিখতে পারতেছেন না, একটু রিল্যাক্সের মধ্যে শিখতে চাচ্ছেন, তারা এখানে আসবেন। প্রাইসটা অনেক হাই রাখা হয়েছে, তবে আপনারা এটা হচ্ছে 10K 2025 এর জন্য 2025 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তবে জানুয়ারির 15 তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এটা আরও বড় ডিসকাউন্টে চলে আসবে, রাউন্ড ফিগারে চলে আসবে আর কি। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে রাখবো। দেখেন এখানে দেয়া আছে ব্যাচ 4 রেজিস্ট্রেশন ডিটেলস। এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে ব্যাচ 4 রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। আমার লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা টেক্সট করতে পারবেন, সরাসরি জানতে পারবেন আপনাদের কোনো কোয়েরি থাকলে এখানে জয়েন করে। আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আপনি মানে এনরোল করে রাখতে পারেন। এখানে হচ্ছে পেমেন্টটা আগে করতে হবে। পেমেন্ট করে আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলে আমি রেসপন্স পাবো। রেসপন্স পাইলে আপনাকে জানাই দেবো। সাথে সাথে আপনি যদি এখানে এসে কোনো কোয়েরি থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করতে থাকবেন। এই লিঙ্কগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলেন আমরা শুরু করি। আমাদের হচ্ছে অ্যাক্টিভ রিকন। অ্যাক্টিভ রিকন নিয়ে আমাদের কিন্তু ডেডিকেটেড বিগিনার সিরিজে ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে ভিডিওটা দেখে আসতে পারেন। এই অ্যাক্টিভ রিকন রুম, এই সেকশনটা আমাদের হচ্ছে ট্রাইহ্যাকমের উপর বেস করে বানানো। ট্রাইহ্যাকমের এই এই সেকশনটা এটার উপরে বেস করে বানানো। তো আপনারা চাইলে হচ্ছে আমাদের বিগিনার সিরিজটাও দেখে নিতে পারেন। বিগিনার সিরিজেও আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। এছাড়া মিডিয়াম, এই লিঙ্কটাও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এখানে আমার যে নোটটা আমি করছি সেই নোটের উপরে একটা শর্টকাট ডিসক্রিপশন বা শর্টকাট অ্যান্সার আমি করার চেষ্টা করছি এখানে। দেখেন প্রত্যেকটা জিনিস আমি মোটামুটি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে মিডিয়ামের এই রাইট আপসটাও পড়তে পারেন। চলেন আমি শুরু করি আমার নোট থেকেই। আমার এখান থেকে যদি আমরা দেখি ইন্ট্রোডাকশন আমি আগেই বলছি, এটা হচ্ছে ফার্স্ট রুম ইন্ট্রোডাকশন। এই যে ট্রাইহ্যাকমের ইন্ট্রোডাকশন থেকে শুরু করব আমরা। এখানে প্যাসিভ রিকন আমরা যেটা শিখছিলাম গত ভিডিওতে, যে প্যাসিভ রিকগনাইসেন্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, বা প্যাসিভ রিকন বলতে আমরা আসলে কি বুঝি। যেখানে কোনো ইন্টারাকশন ছাড়াই টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ করা যেত, মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি তথ্য সংগ্রহ করতে পারতেন। কিন্তু অ্যাক্টিভ রিকগনাইসেন্সে আমরা সরাসরি টার্গেটের সাথে যোগাযোগ স্থাপন করব। এই যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা সার্ভার থেকে ডাটা কালেক্ট করার চেষ্টা করব। রিকগনাইসেন্স হচ্ছে হ্যাকিং মেথোডোলজির ফার্স্ট
ফার্স্ট পার্টে যদি আপনি ভালো করেন, মানে একটা বিল্ডিং এর ভিত যদি খুব মজবুত হয়, তাহলে পরবর্তী বিল্ডিংগুলো কিন্তু মজবুত হবে খুব স্বাভাবিক। যার কারণে আমার সাইবার সিকিউরিটি ফিল্ডে বা হ্যাকিং রিলেটেড ফিল্ডে আপনাকে অবশ্যই রিকনে পারদর্শী হইতে হবে। রিকন যে যত ভালো পারবে, সে তত পরবর্তী ধাপগুলো তত দ্রুত আগায় নিতে পারবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, টার্গেটের ওয়েবসাইট ভিজিট করা। টার্গেটের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনার ফুটপ্রিন্ট অ্যাডমিনের কাছে চলে যাবে, আপনাকে দেখতে পাবে, যার কারণে এটা অ্যাক্টিভ রিকনের মধ্যে। বা চেক করা তাদের ফায়ারওয়াল এসএসএস পোর্ট ওপেন আছে কিনা, তাদের ফায়ারওয়াল ওপেন আছে কিনা, তাদের এসএসএস পোর্ট ওপেন আছে কিনা, টেলনেট ওপেন আছে কিনা, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে চেক করব। তবে মনে রাখতে হবে, অ্যাক্টিভ রিকনাইসেন্স করার আগে ক্লায়েন্টের কাছে লিগ্যাল, যেটা আমি শুরুতেই বলে নিয়েছি, লিগ্যাল অথরাইজেশন নেওয়া অত্যন্ত জরুরি। এই রুমে আমরা বিভিন্ন টুল নিয়ে কাজ করব, যেমন ওয়েব ব্রাউজার এবং ডেভেলপার টুলস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিভাবে আমরা সোর্স কোড থেকে হ্যাকিংয়ের দিকে মুভ করতে পারি, যেগুলো ব্যবহার করে টার্গেট সম্পর্কে গভীর তথ্য পাওয়া যায়। এছাড়াও আমরা কমান্ড লাইন টুল ইউজ করব, যেমন পিং, ট্রেসআউট, টেলনেট এবং এনসি মানে নেটকেট ইউজ করে দেখব যে কিভাবে ব্যানার গ্রেভিং করতে হয়। এগুলো টার্গেটে সরাসরি কানেকশন তৈরি করে, তাই এটি অ্যাক্টিভ রিকগনাইসেন্সের আওতায় পড়ে। যারা অ্যাক্টিভ রিকগনাইসেন্সের প্রয়োজনীয় টুল সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই রূপটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা হচ্ছে পরবর্তী ধাপে মুভ করি। আমার মনে হয় ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের কোনো ঝামেলা নাই। প্যাসিভ জাস্ট মেজর ডিফারেন্স যেটা, প্যাসিভ রিকনে আমরা সার্ভারের সাথে ইন্টারাকশন ছাড়াই সেখান থেকে ডাটা কালেক্ট করতে পারি ওপেন সোর্সের মাধ্যমে, বা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে। ওয়েবসাইট থেকে বিভিন্ন ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারি, বা জব ইন্টারভিউ পোর্শন থেকে, বা জব ডিটেলস পোর্শন থেকে, কেরিয়ার সেকশন থেকে আমরা কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে থাকি। কিন্তু অ্যাক্টিভ রিকনের ক্ষেত্রে সেইটাই আমরা সার্ভারের সাথে সরাসরি ইন্টারাকশন করি, সরাসরি কানেক্টেড হওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে ডাটা কালেকশন করে থাকি। এটা হচ্ছে একটা পার্ট। ওয়েব ব্রাউজার থেকে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি। ওয়েব ব্রাউজার ইজ ভার্সাটাইল টুল ফর ইনফরমেশন গ্যাদারিং। ওয়েব ব্রাউজার ভার্সাটাইল টুল ফর ইনফরমেশন গ্যাদারিং অ্যাজ ইজ রেডিলি অ্যাভেলেবল অন অল সিস্টেম। কারণ একটা ওয়েব ব্রাউজার, আপনি দেখেন উইন্ডোজ 10 সাথে একটা ওয়েব ব্রাউজার পেয়ে যান, হয় ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার ছাড়া আসলে প্রত্যেকটা সিস্টেমই ইনকমপ্লিট, যার কারণে আমাদের হচ্ছে ওয়েব ব্রাউজার একটা ভালো একটা টুল হতে পারে। ট্রান্সপোর্ট লেভেল মানে এটা হচ্ছে ওএসআই লেয়ারের বোঝানো হয়েছে। হোয়েন এ ব্রাউজার অ্যাক্সেস এ ওয়েবসাইট, টিসিপি পোর্ট এটি ইউজ বাই ডিফল্ট ফর এইচটিপি। খুব স্বাভাবিক, যখন একটা ওয়েব ব্রাউজার অন করা হয়, খুব ডিফল্ট ভাবে ইউজ করে হচ্ছে 80 এবং টিসিপি পোর্ট 443 মানে এইচটিটিপিএস যেটা, সেটা ইউজ করে। তারপরে ডিফল্ট পোর্টস 80 এবং 443 অ্যাড্রেস বারে দেখা যায় না। আপনি যদি এখানে, এটা যেরকম এইচটিটিপিএস, এখানে কিন্তু পোর্টটা দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমি এটা অন্য কোনো পোর্টের সাথে কানেক্টেড হতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে পোর্টটা দিয়ে দিতে হবে, যেরকম এইভাবে দিয়ে দিতে হবে, 90 বা 40 এইভাবে পোর্টগুলো দিয়ে দিতে হয়। যেহেতু আমরা এখানে 443 এবং 80-র সাথে কানেক্টেড যখন হব, তখন এখানে এইচটিটিপি বা এইচটিটিপিএস এই জিনিসটা দেখা যাবে, কিন্তু পোর্ট নাম্বারটা দেখা যাবে না, এটা বাই ডিফল্ট হয়ে থাকে। ডিফল্ট পোর্টস, আচ্ছা এটা বুঝলাম। উদাহরণস্বরূপ দেখেন এখানে বোঝাইছে, এই যে আমি যেটা বলতেছিলাম, যে এইটা আপনার অ্যাড্রেস বারে টাইপ করলেন, যদি পোর্ট আলাদা হয়, 80 আর 443 ছাড়া হয়, তাহলে আপনাকে এইভাবে ডিফাইন করে দিতে হবে যে এই পোর্টের মাধ্যমে আমি যোগাযোগ স্থাপন করতে চাচ্ছি। ব্রাউজারকে এই যে পোর্টে কানেক্ট করবে, এটার এক্সপ্লেনেশন যে যদি ওই পোর্টে একটি এইচটিটিপিএস সার্ভার সক্রিয় থাকে, তাহলে আপনি ওয়েব পেজটা দেখতে পাবেন। খুব স্বাভাবিক, অনেক সময় হচ্ছে 5000-এ ওয়েব পেজ হোস্ট করে রাখা হয়, যাতে হ্যাকিংয়ের শিকার না হয়। ডিফল্ট পোর্ট 80 বা 443 ইউজ করা হয় না। অনেক পোর্টে যেগুলো হচ্ছে অ্যালাউ করে, যেসব পোর্ট তাদের হচ্ছে সার্ভিস বাদে অন্যান্য সার্ভিস অ্যালাউ করে, সেখানে কিন্তু এই বোকা বানানোর জন্য এই কাজগুলো করা হয়। ওয়েব ব্রাউজার অন্য জায়গায়, ইভেন আপনারা ট্রাইহ্যাকমের বিভিন্ন রুম যখন আমার ভিডিও দেখছেন, তখন দেখছেন যে বিভিন্ন ওয়েবসাইটে 8080-তে হোস্ট করা হয়ে থাকে, তারপরে এইরকম বিভিন্ন পোর্টে কিন্তু হোস্ট করা হয়ে থাকে। ডেভেলপার টুলস, ব্রাউজিং করার সময় Ctrl+Shift+I পিসি, অথবা অপশন প্লাস কমন প্লাস আই ম্যাকের ক্ষেত্রে এইটা, আর উইন্ডোজের ক্ষেত্রে এইটা ডেভেলপার টুলস ওপেন করতে পারেন। ডেভেলপার টুলস ওপেনের মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্ট ফাইল ইন্সপেক্ট, মডিফাই করতে পারবেন, আপনার সিস্টেম সেট করা কুকিজ চেক করতে পারবেন, সাইটের ফোল্ডার স্ট্রাকচার দেখতে পারবেন। চলেন আমরা হচ্ছে এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা যদি ট্রাইহ্যাকমির এখানে আসি, ট্রাইহ্যাকমিতে আসার পরে Ctrl+Shift+I যদি ক্লিক করি, Ctrl+Shift+I ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের হচ্ছে ডেভেলপার টুলসটা দেখা যাচ্ছে। ডেভেলপার টুলসের মধ্যে
আমরা যদি এখন এখান থেকে মেমোরি অ্যাপ্লিকেশন, এখান থেকে দেখেন আমরা বিভিন্ন ধরনের tryhackme.com এটা দেখতে পাচ্ছি। কনসোলে যদি যাই আমরা এখান থেকে দেখতে পাবো যে কি কি কোডিং কাজ করছে। হ্যাপি হ্যাকিং দেখেন এই যে কি কি কোডিং কাজ করছে এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। এলিমেন্টস এর মধ্যে গেলে আমরা এই যে সোর্স কোডটা দেখতে পারবো। এই সোর্স কোডের মধ্যে আমরা দেখবো যে এখান থেকে HTML কোনো ভাবে ইনজেক্ট করা যায় কিনা, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেক করে দেখতে পারি। এছাড়া যদি আমরা ফায়ারফক্সে আসি, ফায়ারফক্সে ডেভেলপার টুলসটা একটু ভালো মতো কাজ করে। যদি আমরা হচ্ছে tryhackme.com টাইপ করি, tryhackme.com, তাহলে দেখা যাবে যে এখান থেকে এটার যে লগ ইন পেজটা আসবে বা যে রেজিস্ট্রেশন পেজটা আসবে সেটার আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব যে এখানে কোনো কিছু শো করে কিনা। দেখেন এই যে পেজটা আসছে, ধরেন আমি লগ ইন পেজের মধ্যে যাব। লগ ইন পেজে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে এখান থেকে Ctrl+Shift+I ক্লিক করার পরে দেখেন আবার হচ্ছে এখান থেকে এরকম আসছে। আসার পরে আমি যদি ডিবাগার সেকশনে যাই, ডিবাগার সেকশনে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, যেরকম এখান থেকে জেএস ফাইল দেখতে পাচ্ছি। দেখেন js.banner.com, js.banner.com, analytics.com, এরকম যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আউটলাইন সার্চের মধ্যে সার্চ পাবো। তারপরে এখান থেকে যদি হচ্ছে গো ফাইল, ওকে, ফাইলস টু এক্সিকিউটেবল, সরি এক্সক্লুড, এই জিনিসগুলো আছে। তো সোর্সের মধ্যে যদি আমরা যাই তাহলে এখান থেকে tryhackme.com, এখানে স্ট্যাটিক লগ ইন, দেখেন এই পেজগুলো কিন্তু আমরা ডিরেক্ট এর যে ব্যাক এন্ডে যে কোডগুলো কাজ করতেছে, এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট কোডটার উপর ডাবল ক্লিক করলে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডটা দেখতে পারতেছি। জাভাস্ক্রিপ্ট কোড পাওয়ার মাধ্যমে আমরা এখান থেকে এক্সএসএস অ্যাটাক চালাতে পারি বা জাভাস্ক্রিপ্ট বেস যেসব অ্যাটাক করা যায় সেই সব অ্যাটাকের দিকে আমরা মুভ করতে পারি। দেখেন এই যে ব্যাক এন্ডে কিন্তু এই কোডগুলো কাজ করতেছে। এই কোডের মধ্যে অনেক সময় কমেন্ট করে যে কোনো, এই যে এখানে দেখেন কমেন্ট কিছু করা আছে, এরকম বিভিন্ন কিছু কমেন্ট করে রাখা, যেটা ইনফরমেটিভ হইতে পারে আমাদের জন্য, এরকম অনেক কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারি এখান থেকে। বা কুকিজগুলো দেখতে পারি আমরা, কুকিজ কি, কোন কুকিজটা আমরা হচ্ছে ইউজ করতেছি, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যেরকম অ্যাসেটস এর মধ্যে দেখেন এই যে এতটুকু কোড ইউজ করতেছে, আমরা দেখবো যে এই কোডের মধ্যে কোনো ধরনের কোড ইনজেক্ট করা যায় কিনা। এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ রিকগনাইসেন্স ব্রাউজারের থ্রুতে ডিবাগার টুলের মাধ্যমে সম্পন্ন করতে পারি। এটা একটা প্রসেস। তারপরে চলেন আমরা হচ্ছে আবার আমাদের নোটে চলে যাই, সেখানে ইউজফুল ব্রাউজার অ্যাডঅনস, কিছু অ্যাডঅনস আছে যে অ্যাডঅনসগুলো আমাদের হচ্ছে পেনিট্রেশন টেস্টের জন্য কাজ কাজ করে। যেরকম ফক্সি প্রক্সি হচ্ছে কুইক প্রক্সি সার্ভার। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট সেটিংয়ের সময় আমি দেখাইছি, আপনারা হচ্ছে যদি বিগিনার সিরিজটা একটু দেখে নেন, কিংবা আমাদের এই যে রোড ম্যাপটা আপনারা ফলো করতে পারেন, রোড ম্যাপের লিঙ্কও নিচের লিঙ্কে দেওয়া থাকবে, কিংবা আমাদের ডিসকর্ড সার্ভারে এসে পিন মেসেজে আপনারা রোড ম্যাপটা পেয়ে যাবেন। এখানে এসে দেখবেন যে হচ্ছে বার্ব সুইটের উপরে যে ভিডিওটা আছে সেখানে এই বিষয়গুলা ক্লিয়ার করা আছে। অ্যাক্টিভ রিকনের যে বিষয়গুলা, এই যে বার্ব সুইট বেসিক ফর বিগিনার্স, এখানে আসলে আপনারা এটার উপর ক্লিক করলে আমার ভিডিওটা পেয়ে যাবেন। এখানে গিয়ে দেখবেন যে প্রক্সি কিভাবে সেট আপ করতে হয় বা প্রক্সি সেট আপ কীভাবে করতে হয় বার্ব সুইটের রিকোয়েস্ট নেওয়ার জন্য, সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। ইথিক্যাল হ্যাকিং, অসেন্ট কিভাবে করতে হয়, গুগল ডর্কিং কিভাবে করতে হয়, এখানে কিন্তু অ্যাক্টিভ রিকন আর প্যাসিভ রিকনের বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র আমি বিগিনার সিরিজে দেখাইছি। আমি এই ভিডিওতে সেগুলো দেখাবো না, এটা একদম বিগিনারদের জন্য বানানো হচ্ছে, যার কারণে আমি এটা ফুলি প্র্যাকটিক্যালি এখানে দেখানোর চেষ্টা করব না। প্রক্সি দেখেন আমাদের এই যে মজিলা ফায়ারফক্সে যে প্রক্সি, এটা হচ্ছে আমার সেট আপ করা আছে। এটা শুরু থেকে কিভাবে সেট আপ করতে হয় এটা হচ্ছে আপনারা দেখে নেবেন আমার ভিডিওটা থেকে। প্রক্সি থেকে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। তারপরে ওয়াপেলাইজার আছে, ওয়াপেলাইজার কিভাবে কাজ করে দেখেন, এই যে ট্রাইহ্যাকমির উপরে যদি আমরা ক্লিক করি, আমার এই যে ওয়াপেলাইজার সেট করা আছে এখানে tryhackme.com, এটা ওয়াপেলাইজার না, এটা নেটক্রাফট থেকে করতে পারি। অথবা আমরা যদি ওয়াপেলাইজার, এই যে ওয়াপেলাইজার থেকে আমরা কি কি দেখতে পারি, টেকনোলজিস কি কি ইউজ করা হচ্ছে সেই টেকনোলজিসগুলো দেখতে পারি। দেখেন নোড জেএস এর আন্ডারে চলতেছে। নোড জেএস কিন্তু ভালনারেবল একটা ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে মানে এর কিছু প্রিভিয়াস ভার্সন আছে যেগুলা ভালনারেবল, আপডেটেড ভার্সন হলে এটা ভালনারেবিলিটি খুঁজে পাওয়া যাবে না। দেখেন সিডিএন ক্লাউডফ্লেয়ারের আন্ডারে চলতেছে, যেটা আমরা প্যাসিভ রিকন থেকে কিন্তু পাইছিলাম। আপনারা যদি খেয়াল থাকে, দেখেন লিঙ্কডইনের ইনসাইট ট্যাগ আছে এই পেজের মধ্যে, যেটা কিন্তু আমরা খালি চোখে মিস করে গেছি হয়তোবা, এই পেজের মধ্যে আমরা পাবো ইনসাইট ট্যাগ। তারপরে ভিডিও প্লেয়ার, ভিমিও, তারপরে এখান থেকে দেখেন অনেক কিছু রিক্যাপচা আছে, ক্যাপচা করতে হচ্ছে, এখান থেকে অনেক কিছু আমরা
নিতে পারি সরাসরি, কিন্তু এটা যদি আমরা ইনফোগুলা দেখি তাহলে কিন্তু সরাসরি আমার খুব বেশি হবে সেরকম না, অ্যাজ এ ভিজিটর হিসেবে আমরা দেখতেই পারি। এইভাবে কিন্তু আমরা এখানে দেখে নিচ্ছি কি কি টেকনোলজি ইউজ করা হচ্ছে অ্যাক্টিভ রিকনের মাধ্যমে, যেটা আমরা প্যাসিভ রিকন থেকে বেশ কিছু ইনফরমেশনও কিন্তু কালেক্ট করছিলাম। যারা প্যাসিভ রিকনের ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তারপরে অ্যাজ এ ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার এটি ব্যবহার করে আপনি প্রিটেন্ড করতে পারেন যে আইফোন বা অন্য ডিভাইস থেকে সাইট ব্রাউজ করছেন, যদিও আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছেন। এই ইউজার এজেন্ট সুইচার এই অ্যান্ড ম্যানেজার এটা দিয়ে আপনি ক্লায়েন্টকে বা সার্ভারের যে অ্যাডমিন তাকে বোকা বানাইতে পারেন। আপনি ব্রাউজ করতেছেন মজিলা ফায়ারফক্স দিয়ে, কিন্তু তাকে আপনি বোঝাচ্ছেন যে আপনি মোবাইলের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে হচ্ছে ব্রাউজ করতেছেন। এইভাবে আপনি বোকাও বানাইতে পারেন অ্যানোনিমাস থাকার জন্য। তারপরে প্রোটিপ, আপনার ওয়ার্ক ফ্লোয়ের জন্য সময়ের সাথে এক্সটেনশন কাস্টমাইজ করতে পারেন। আপনি যে ধরনের কাজ করবেন সেই ধরনের কাজের পার্সপেক্টিভে আপনি এই এক্সটেনশনগুলা চেঞ্জ করে নিতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এটাই বোঝানো হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের টাস্ক টু ওয়েব ব্রাউজার। দেখি আমরা কোনো ধরনের অ্যান্সার আছে কিনা। আমি এগুলো সব কেটে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কিছু ইমেজ অ্যাড করা আছে, যে জিনিসগুলো আমি দেখাইলাম আপনাদেরকে সেটা এখানে ইমেজ আকারে দেওয়া আছে। দেখেন এই জিনিসগুলো আমি দেখাইছি। ব্রাউজার টু ফলোয়িং ওয়েবসাইট অ্যান্ড ইনশিওর দ্যাট ইউ হ্যাভ ওপেনড ইউর ডিবাগার টুল অন অ্যাটাক বক্স ফায়ারফক্স or browser on your computer using the developers figure out the total number of questions। এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স দিতে বলছে। আমি হচ্ছে যদি একটু হিন্টে যাই তাহলে লোকেট জাভাস্ক্রিপ্ট ফাইল script.js ইন্সপেক্ট দ্য ফাইল অ্যান্ড ফিগার আউট টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স। আচ্ছা, আমাকে তাহলে আবার হচ্ছে ফায়ারফক্সটা ওপেন করে নিতে হচ্ছে এবং এখানে জেএস নামে যে ফাইলটা আছে সেই ফাইলে আমাকে খুঁজতে বলতেছে। এটা আপনারা একটু খুঁজে খুঁজে নেবেন। আমি হচ্ছে অ্যান্সারগুলা সবকিছু ইয়েতে দিয়ে রাখছি। জেএস নামে যে ফাইলটা আছে সেখানে আমাকে দেখতে বলতেছে। আমি যদি দেখেন ট্রাইহ্যাকমের একটু রুমটাতে চলে যাই, এখানে কিন্তু এই জিনিসটা দেখাইছে যে আপনারা কোথায় খুঁজে পাবেন। asset.tryhackme.com, এটার আন্ডারে জেএস আছে। দেখেন এই জেএস এর মধ্যে টোটাল কোয়েশ্চেন্স কতগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আপনাকে জাস্ট এখানে দিতে হবে। জেএস এর উপরে ক্লিক করলে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। তারপরে যদি আমি হচ্ছে নেক্সট পোর্শনে মুভ করি, নেক্সট পোর্শনটা হচ্ছে আমাদের টাস্ক 3তে আমরা যদি যাই, পিং নিয়ে কথাবার্তা। পিং কি জিনিস? পিং দেখেন, আমরা যদি কোনো একটা কিছুকে পিং করি তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পাই। পিং, তারপরে ধরেন আমি পিং করব হচ্ছে tryhackme.com-কে, tryhackme.com অ্যালাইভ আছে কিনা। দেখেন 65 পয়েন্ট, তার মানে এটা কিন্তু অ্যালাইভ আছে এবং হচ্ছে 64 বাইট আমাকে দিচ্ছে। 65 টাইম হচ্ছে এতটুকু টাইম নিচ্ছে। টিটিএল 52 এগুলার এক্সপ্লেনেশন আছে। আইসিএমপি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতেছি। তো এখন দেখেন এটা চলতেই থাকতেছে। তো লাইভ চলতেই থাকলে আমার জন্য ভেজাল একটু। আমি কন্ট্রোল-সি দিলাম, কন্ট্রোল-সি দেওয়ার পরে কেটে গেল। কিন্তু আমি চাচ্ছি যে এই রিকোয়েস্টটাকে আমরা একটু লিমিট করে দেব। যেমন ধরেন পিং ড্যাশ সি 5 মানে হচ্ছে 5টা রিকোয়েস্ট সে পাঠাবে ট্রাইহ্যাকমের কাছে। সে 5টা রিকোয়েস্ট পাঠাবে এবং 5টার মধ্যে সে কয়টা রেসপন্স ব্যাক পাচ্ছে সেটা আমাকে শো করবে tryhackme.com। দেন দেখেন অটোমেটিক্যালি সে 3টা রিকোয়েস্ট পাঠিয়েছে, 4টা, 5টায় কিন্তু গিয়ে অটোমেটিক ক্লোজ হয়ে গেল, আমি কিছুই করি নাই। এখন যদি আমি চাই যে পিঙ্ক গিয়ে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবে, তাহলে দেখেন একটা রিকোয়েস্ট পাঠায় সে কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। তো পিং এই ড্যাশ সিটা হচ্ছে এইভাবে কাজ করে। ড্যাশ সি এর জায়গায় আমরা ড্যাশ এন ইউজ করতে পারি। আমি দেখি যে ড্যাশ এন ইউজ করলে কি হয়। ড্যাশ এন ইউজ করতে পারি। দেখেন এখান থেকে আর আসতেছে না। এটা আপনাদের জন্য সবার জন্য টাস্ক থাকবে। ড্যাশ এন দিয়ে আমরা কেন রিকোয়েস্টটা পাইলাম না, কিন্তু ড্যাশ সি দিয়ে কেন রিকোয়েস্টটা পাইলাম, এটা আপনাদের জন্য টাস্ক থাকবে। কমেন্টে অবশ্যই জানাবেন যে এইটা কেন ঘটলো। আর পাশাপাশি আমরা বিভিন্ন যে পিঙ্কের যদি হেল্প কমান্ডটা দেখি, পিঙ্কের আর কি কি কাজ আছে সেটা যদি আমরা হেল্প কমান্ডের মাধ্যমে দেখি তাহলে কিন্তু এই জায়গায় প্রত্যেকটা জিনিস আপনারা ডিটেলস পেয়ে যাবেন। দেখেন ড্যাশ সি মানে
কাউন্ট, স্টপ আফটার কাউন্ট রিপ্লাইস। তারপরে আমি ড্যাশ এনটা স্কিপ করে যাব, এটা যেহেতু আপনাদের কাজ, এটা আমি স্কিপ করে যাব। আপনারা প্রপার এক্সপ্লেনেশন সহ এখানে আমাকে জানাবেন যে এটা কেন কাজ করলো না। দেন IPv6-6 দিয়ে আমরা বলতে পারি হচ্ছে IPv6, এটা হচ্ছে IPv6 ইউজ করবে। যদি IPv6 আমরা পিং করি, I4 মানে হচ্ছে IPv4 ইউজ করবে এইভাবে। তারপরে ড্যাশ এস মানে হচ্ছে সাইজ নাম্বার দেখাবে, বাইট কতগুলা বাইট সেন্ড হচ্ছে সেই সাইজটা দেখাবে। এরকম আমরা হেল্প কমান্ড দিয়ে পিং এর কি কি কাজ করাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখে নিতে পারি। তাহলে চলেন আমরা হচ্ছে পিং নিয়ে আমাদের যে আলোচনা সেটার একটু আলোচনা করে নেই। পিং বলতে টেবিল টেনিস বা পিং পং খেলার কথা মনে করে দেয়। আপনি বল ছোড়েন এবং আশা করেন যে সেটি ফিরে আসবে, পিং এর মূল উদ্দেশ্য। ঠিক যেভাবে আমরা দেখেন পিং ট্রাইহ্যাকমি সার্ভারের দিকে ছুড়ে দিলাম এবং ট্রাইহ্যাকমি সার্ভার আমাদেরকে ব্যাক দিল, পিং পং বল যেরকম সেরকম। আর যদি ব্যাক না আসে তার মানে কি বলটা হারায় গেছে, কানেকশনটা লস্ট হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। পিং এর মূল উদ্দেশ্য চেক করা। কি চেক করা? রিমোট সিস্টেম অনলাইনে আছে কিনা এটা হচ্ছে চেক করা, এটা মূল উদ্দেশ্য। ভেরিফাই করা নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাক কাজ করছে কিনা এটা ভেরিফাই করা। হাউ পিং ওয়ার্কস, পিং হচ্ছে আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠায়। আইসিএমপি দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা রিকোয়েস্ট ছিল হচ্ছে আইসিএমপি। এখানে দেখেন একটা কথা ছিল আইসিএমপি প্যাকেট সেন্ট, এই যে আইসিএমপি সিকোয়েন্সিয়াল 2 3 4 5 1 2 3 4 5 এখানে কাউন্ট করছে। আইসিএমপি রিকোয়েস্ট পাঠায় এবং সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। টার্গেট সিস্টেম অনলাইনে থাকলে রিপ্লাই পাঠায়, আইসিএমপি ইকো রিপ্লাই পাঠায়। যদি প্যাকেট ঠিকমতো রাউট হয় এবং ফায়ারওয়াল ব্লক না করে তাহলে রিপ্লাই ফিরে আসবে। এটা হচ্ছে পিংয়ের কিভাবে কাজ করে, এটার উপর এই দুইটা পয়েন্ট আমরা যদি মাথার মধ্যে নিয়ে রাখি তাহলে বোঝা যাবে। ইউজ কেসেস অফ পিং, পিং কোন কোন কাজে ইউজ করা হয়? চেক নেটওয়ার্ক কানেক্টিভিটি, টার্গেট সিস্টেম কাজ করছে কিনা আগে নিশ্চিত হতে ডিটেলস স্ক্যান করার আগে এটি ব্যবহার করা হয়। লিনাক্স সিস্টেম, পিং দিয়ে মেশিন আইপি কমান্ড চালালে কন্ট্রোল সি দিয়ে বন্ধ করতে হবে। নির্দিষ্ট সংখ্যক প্যাকেট পাঠাতে চাইলে ping-c-10 মেশিন আইপি ব্যবহার করতে হবে, যেটা আমি দেখাইলাম আপনাদেরকে। উইন্ডোজ সিস্টেমের ক্ষেত্রে দেখেন ping-n বলেই ফেললাম, -n মেশিন আইপি, এটা হচ্ছে উইন্ডোজ সিস্টেমের জন্য কাজ করে, কারণ এটা হচ্ছে ডিএনএস থেকে ডাটা কালেকশন করে। যদি আমাদের ফায়ারওয়াল ব্লক করে দেয় সেক্ষেত্রে আমরা -n ইউজ করব। ইকুইভ্যালেন্ট মানে এইটার সেম জিনিস। তো এখান থেকে দেখেন আমাদের হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, -5 এগুলো আমি দেখাইছি আপনাদের। এই রিপোর্ট কিভাবে 5টি রিপোর্ট পাঠানো হয়েছে, 5টি রিপ্লাই এসেছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং সিস্টেম ডিসেবল। পিং ফেল কেস, যদি পিং হচ্ছে ফেল করে তাহলে এখানে কি দেখাবে দেখেন। পিং যদি ফেল করে আমার দেখেন আটকে ছিল 5 প্যাকেটস ট্রান্সমিটেড 0 রিসিভড 100% প্যাকেট লস, এই জিনিসটা আমাকে দেখাবে যদি পিং কাজ না করে সেই ক্ষেত্রে। তারপরে হচ্ছে হোয়াই পিং ফেইলস, পিং কি কি কারণে ফেল করে? সিস্টেম অফ বা ক্র্যাশ, টার্গেট ডিভাইস বন্ধ বা বুটিং করছে এরকম পর্যায়ে গিয়ে পিং ফেল করতে পারে। নেটওয়ার্ক প্রবলেম, কেবল আনপ্লাগ বা নেটওয়ার্ক ডিভাইস ইস্যু এটা হইতে পারে। ফায়ারওয়াল ব্লক, ফায়ারওয়াল যদি ব্লক করে তাহলে পিং রিকোয়েস্ট কাজ করে না। তারপরে ইওর সিস্টেম ইস্যু, আপনার সিস্টেমে আনপ্লাগ বা ডিসকানেক্টেড, আপনার নিজের সিস্টেম নেটওয়ার্কের আওতাভুক্ত না থাকতে পারে। পেনিট্রেশন টেস্টিং কনটেক্সট, পিং দিয়ে সিস্টেম অনলাইন আছে কিনা নিশ্চিত করার পরে পোর্ট স্ক্যান বা সার্ভিস ডিসকভারির দিকে এগিয়ে যাওয়া হয়, যে কাজটা কিন্তু আমরা ট্রাইহ্যাকমির সেকশনগুলোতে দেখাইছি যে কিভাবে পিং কমান্ড ইউজ করে। তারপরে আমরা হচ্ছে নেক্সট পেনিট্রেশন টেস্টিং এর দিকে, সার্ভিস ইনুমেরেশন বা অন্যান্য বিষয়ের দিকে ফোকাস করি। এই ছিল হচ্ছে পিং নিয়ে আলোচনা। পিং এর পরে আমরা আসি যদি ট্রেসড আউট। ট্রেসড আউট জিনিসটা কি? ট্রেসড আউট মানে আপনি একটা রিকোয়েস্ট, আপনার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের দিকে পাঠাইলেন। এখন এই রিকোয়েস্টটা কিন্তু প্রথমে আপনার রাউটারে যাচ্ছে, আপনার রাউটার থেকে আপনার আইএসপি রাউটারে আপনার আইএসপি পর্যন্ত পৌঁছাচ্ছে এবং সেখানে গিয়ে অনুমতি নিচ্ছে বা দেখতেছে যে তার কোন দিকে যাওয়া দরকার। সে যখন চিনে ফেললো যে tryhackme.com এই সার্ভারের দিকে যাওয়া দরকার বা এই সার্ভারের আইপিটা আইএসপির ক্যাশের মধ্যে আছে, তখন সে ওই tryhackme.com এর সার্ভারের দিকে মুভ করা শুরু করে সেখানে সে প্রথমত বাধাপ্রাপ্ত হলো ফায়ারওয়ালের, এবং ফায়ারওয়াল থেকে যখন দেখলো যে না এই রিকোয়েস্টটা হচ্ছে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি না,
তখন সে ফায়ারওয়ালটা বাইপাস করে রাউটারের কাছে পৌঁছাইলো। রাউটার তখন রাউটারের মধ্যে গিয়ে দেখলো যে ট্রাইহ্যাকমি যে সার্ভারে রাখা আছে সেই সার্ভারের ম্যাক অ্যাড্রেসটা কোনটা এবং সেই সার্ভার আইপি অ্যাড্রেসটা কোনটা, সব কিছু যদি ম্যাচিং করে তখন কিন্তু ট্রাইহ্যাকমির মেইন সার্ভারে আপনি পৌঁছাইতে পারলেন আপনার রিকোয়েস্টটা। এবং সেখান থেকে ট্রাইহ্যাকমি যদি মনে করে যে না এই রিকোয়েস্টটার রেসপন্স করা উচিত, তখন কিন্তু আপনাকে রেসপন্স করে। এই যে এতগুলা কাজ করলো, এই কাজটাই দেখা যায় হচ্ছে ট্রেস রাউটারের মধ্যে, যে কোন রাউটারের পরে কোন রাউটারে সে মুভ করতেছে, এই বিষয়গুলা পুরোপুরি আপনার ট্রেস আউট কমান্ডের মাধ্যমে দেখতে পারেন। এখন আমি একটু যদি প্রথম থেকে পড়ি, ট্রেস আউট কমান্ডটি ইউজ করা হয় প্যাকেটসের রাউট ট্রেস করার জন্য, যেটা আপনার সিস্টেম থেকে টার্গেট হোস্টে যায়। দেখেন আপনার সিস্টেম থেকে প্রথমে টার্গেট হোস্টে যায়, এর মূল পারপস হলো প্যাকেটস কোনো রাউটার্স বা হোপসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আইডেন্টিফাই করা। আপনাদের নেটওয়ার্কিং যদি ভালো মতো ক্লিয়ার না থাকে, আমাদের বিগিনার সেকশনটা দেখে নিতে পারেন বা সাবনেটিং পার্টটা যদি দেখে নেন, তাহলে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নেটওয়ার্কিংয়ে কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট বি সাইবার সিকিউরিটি মানে বাগ বাউন্টি বা ওয়েব নিয়ে যারা পড়াশোনা করে এই ছোট্ট একটা জায়গার মধ্যে গন্ডি যদি থাকেন, তাহলে আলটিমেটলি আপনি সাইবার সিকিউরিটি কোর জিনিসটা ধরতে পারবেন না। তাহলে আমাদের মূল লক্ষ্য কি, রাউটার্স বা কোন হোপসের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন রাউটার্স বা হোপস এই জিনিসগুলো কি, এটা নেটওয়ার্কিং সেকশনটা যদি আপনি ভালো মতো বোঝেন তাহলে বুঝতে পারবেন, সেটা আইডেন্টিফাই করা। ট্রেস রাউট আউটপুট থেকে আপনি জানতে পারবেন আপনার সিস্টেম এবং টার্গেট হোস্টের মধ্যে টোটাল কতগুলো রাউটার আছে, যে কথাটা আমি বললাম যে এখানে হোপসগুলা পার হয়ে রাউটার্সগুলা পার হয়ে সে যখন সিস্টেমের কাছে পৌঁছাচ্ছে, সিস্টেমে বলতে সার্ভারের কাছে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি সে কাউন্ট করতে পারতেছে যে সে কতগুলো রাউটার পার দিচ্ছে, সে কোন কোন সিস্টেমে সেখানে মুভ করছে, সেই জিনিসগুলো আপনাকে রেসপন্স আকারে পাঠায়। লিনাক্স আর ম্যাকওএস এই কমান্ড রান করতে হয়, লিনাক্স আর ম্যাকওএস এই কমান্ড রান করা যায়। লিনাক্সের ক্ষেত্রে ট্রেস রাউট মেশিন আইপি এই কমান্ডটা দিলে আপনার রেসপন্স পাবেন। আর উইন্ডোজ ইউজ করতে হয় ট্রেসার্ড, উইন্ডোজের ক্ষেত্রে ট্রেসার্ড মেশিন আইপি। ট্রেস রাউট কমান্ডে মূলত আইসিএমপি প্যাকেটস ইউজ করে রাউটার্সকে ট্রিক করে তাদের আইপি অ্যাড্রেস রিভিল করানোর জন্য তাদের আইপি অ্যাড্রেস রিভিল করানোর জন্য আমরা ট্রেস রাউটটা ইউজ করে থাকি। তাহলে লিনাক্স আর ম্যাকওএসে আমরা ট্রেস রাউট আর উইন্ডোজের ক্ষেত্রে ট্রেসার্ট, এই দুইটা জিনিস আপনারা মাথার মধ্যে রাখেন। তারপরে টিটিএল টাইম টু লিভ কিভাবে কাজ করে, ট্রেস রাউট কমান্ডের মাধ্যমে আমরা টিটিএল ফিল্ড বা ভ্যালু কমিয়ে দিয়ে রাউটার্সকে ফোর্স করে প্যাকেট ডিসকার্ড করতে। ধরুন একটি প্যাকেট টিটিএল ভ্যালু 64, যেটা আমরা দেখছিলাম কিন্তু এখানে পিঙ্গের মধ্যে দেখছিলাম যে এটা হচ্ছে 64 ভ্যালু, টিটিএল এই যে 52 ভ্যালু, টিটিএল ভ্যালু টাইম টু লিভ 52। যখনই প্যাকেট কোনো রাউটারের মধ্যে দিয়ে যায় টিটিএল ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট করা হয়। যদি টিটিএল ভ্যালু 0 হয়ে যায় তাহলে রাউটার ডিসকার্ড করে এবং আইসিএমপি টাইম এক্সিট মেসেজ পাঠায় সেন্ডারের কাছে, যেটা কিন্তু আমরা টাইম এক্সিট এই জিনিসটা আমরা হচ্ছে বিভিন্ন সময় এই জিনিসগুলো দেখতে পাবো। তারপরে লিনাক্সের ট্রেস রাউট কিভাবে কাজ করে, লিনাক্সের ট্রেস রাউট কমান্ড ইনিশিয়াল টিটিএল সেট করে 1 লিনাক্সের ক্ষেত্রে। ফার্স্ট রাউটার টিটিএল 1 হলে প্যাকেট ডিসকার্ড হয়, রাউটার আইসিএমপি এক্সিট মেসেজ পাঠায়। তারপর প্যাকেটের টিটিএল যদি 2 সেট হয় তাহলে সেকেন্ড রাউটারে সিমিলার প্রসেস হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত টার্গেট সিস্টেম রিচ না করে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতেই থাকে। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, এই যে এখানে একটা এক্সাম্পল দেখাইছি, দেখেন 14টা কিন্তু হচ্ছে এখানে রাউটার করা হয়েছে। আমার মিডিয়ামে এই জিনিসটা আরো ভালো মতো দেখানো হয়েছে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে পিঙ্কের যে বিষয়টা, এই যে দেখেন এখানে টোটাল 26টা রিকোয়েস্ট আমি এখানে ক্যাপচার করাইছি। এখান থেকে দেখেন এই রাউটার থেকে প্রথমে এই রাউটার, তারপরে এখান থেকে আবার এই রাউটার, আবার এখান থেকে এই রাউটার, এখান থেকে এই রাউটার, এইভাবে কিন্তু টেস্ট রাউটের মধ্যে যাচ্ছে। এখান থেকে দেখেন আউটপুটে আমরা কি পাচ্ছি, নাম্বার লাইনগুলো ইন্ডিকেট করলে কতগুলো রাউটার বা হোপ ক্রস করছে। তারপরে আউটপুটে স্টার থাকলে বুঝতে হবে স্পেসিফিক রাউটারকে আইসিএমপি রিকোয়েস্ট পাওয়া যায় নাই। তাহলে দেখেন এই যে 25 নাম্বার রিকোয়েস্টে কিন্তু আমরা আইসিএমপি রিকোয়েস্ট ক্যাপচার করতে পারি নাই, আইসিএমপি খুঁজে পাইনি কারণ এখানে স্টার আছে। তারপরে কি বিভিন্ন সময় একই টার্গেটে ট্রেস রাউট কমান্ড রান করলে প্যাকেটস ডিফারেন্ট রাউটার ফলো করতে পারে, এটা একটা জিনিস। তারপরে ট্রেস রাউট টুলস যেমন লিনাক্স ট্রেস রাউট, উইন্ডোজে ট্রেসার্ট নেটওয়ার্ক ডিবাগিং আর লেটেন্সি ইস্যু সলভ করার জন্য খুবই হেল্পফুল। এখানে কিছু অ্যান্সার হচ্ছে আমি এখানে ইউজ করে দেখাইছি, যেটা প্র্যাকটিক্যালি আপনাদের যদি এটার ভিডিও ওয়ার্ক থ্রু দরকার পড়ে ট্রাইহ্যাকমি রুমের, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি এটাতে
ভিডিও ওয়ার্ক থ্রু করবো না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিভাবে ঘটে এটা দেখাবো। তারপরে পিঙ্গের গেল ট্রেস্ট আউটের ক্ষেত্রে দেখেন এই জায়গায় অনেক কিছু আছে, আমরা কোয়েশ্চেন সেকশনে চলে যাই। যদি আপনাদের ট্রাই হ্যাক মের এটা ডিটেলস ওয়ার্ক থ্রু দরকার পড়ে তাহলে বলবেন, কমেন্টে জানাবেন। আমি হচ্ছে এমনি একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটা আপনারা এই যে আমার লেখা পড়লেই বুঝে যাবেন যে এখানে কিভাবে কি কাজ করছে। ট্রাই হ্যাক মিতে আবার চলে যাই। ইন ট্রাস্ট আউট এ, হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য লাস্ট রাউটার ও tryhackme.com। লাস্ট রাউটার ট্রাইহ্যাকমি, আপনারা টেস্ট আউট চালায় দেখবেন এইভাবে। আমি দেখাই, আসলে প্র্যাকটিক্যালের কথা বলতেছি না, তারপরেও কেন জানি চলে আসতেছে। আমরা যদি হচ্ছে ট্রেস রাউন্ড তারপরে tryhackme.com দেই, তাহলে এখান থেকে দেখেন একটা গেটওয়ে এইভাবে এখান থেকে যে রিকোয়েস্টটা পাবো, এই রিকোয়েস্টটা থেকে এই যে দেখেন tryhackme.com, এই যে এখানে 30 হোপস ম্যাক্স, এখানে 65 বাইট এবং লাস্ট হোপ হচ্ছে আমার এইটা। তো এভাবে আমরা দেখেন এখান থেকে এইটার পরে এইটাতে গেছে, তারপরে এখান থেকে এখানে গেছে রিকোয়েস্ট, এখান থেকে আবার হচ্ছে রিকোয়েস্ট কোন কোন গেটওয়ে ইউজ করছে সেই গেটওয়েগুলা, এবং ফাইনালি এই রাউটারের পরে সে tryhackme.com এর কাছে পৌঁছাতে পারছে। এটা কিন্তু হচ্ছে আপনার আমরা দেখছিলাম প্যাসিভ রিকনের ক্ষেত্রে, এটা কিন্তু হচ্ছে ক্লাউডফেয়ারের আইপি, আমরা কিন্তু এই আইপিটা রিস্ক করতে পারি না। এটার পরে কিন্তু সে tryhackme.com এর কাছে পৌঁছায় গেছে। তারপরে আসি হচ্ছে টেলনেট নিয়ে আমরা যদি একটু দেখি, টেলনেটে কি বলছে। টেলনেট দিয়ে আমরা মেইনলি ওই ব্যানার গ্রেবিং টাইপেরই ইউজ করি। টেলনেট ব্যাট টেলিটাইপ নেটওয়ার্ক প্রোটোকলটা 1969 সালে ডেভেলপ করা হয় রিমোট সিস্টেমের সাথে কমিউনিকেট করার জন্য, যেরকম আমাদের এসএমটিপি সার্ভার, তারপরে এসএসএইচ সার্ভার এগুলা ইউজ করা হয়, সেরকম টেলনেট ডেভেলপ করা হয় 1969 সালের দিকে। টেলিটাইপ নেটওয়ার্ক মানে হচ্ছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য, এবং এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই ইউজ করে। টেলনেটের ডিফল্ট পল হলো 23, এটা রিমোট অ্যাডমিনিস্ট্রেটরের জন্য ইউজ করা হয়। সিকিউরিটি ইস্যু, টেলনেট কমিউনিকেশনের জন্য সব ডাটা ইউজার নেম পাসওয়ার্ড ক্লিয়ার টেক্সটে সেন্ড করে, এখানে কোনো ইনক্রিপ্টেড ডাটা পাঠায় না, যার কারণে হ্যাকার চাইলেই ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের থ্রুতে এই ডাটাটা ক্যাপচার করে নিতে পারে। তারপরে এরকম আছে, আপনারা আমাদের মিডিয়ামের পেজটা থেকে আপনি একটু পড়ে নেবেন। এখানে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, টেলনেট মেশিন আইপি আর পোর্ট নাম্বারটা দিতে হয়, ইনক্রিপ্টেড না থাকে। টেলনেট মেশিন আইপি পোর্ট হচ্ছে এখানে দেখেন দিছে, দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে যে রিকোয়েস্টটা পাবেন সেই রিকোয়েস্টটা আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখান থেকে কি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। আমি যদি এখান থেকে ধরেন আমার যে আইপি অ্যাড্রেসটা রিভিল করছে, আইপি অ্যাড্রেসটা যদি আমি একটু কপি করি, এখানে পোর্ট নাম্বারটা কত ইউজ করতে হবে এটা কি বলে দিছে। স্টার্ট ভিএম ফর টাস্ক 3 ইজ নট স্টার্টেড অন দ্য বস, পোর্ট 80 তে রান করতে হবে। তো চলেন আমরা হচ্ছে এটা একটু দেখি কিভাবে কাজ করে। টেলনেট আমার আইপি অ্যাড্রেসটা আর পোর্ট নাম্বারটা যদি আমি এখানে দিয়ে দেই 80, তাহলে দেখেন ট্রাইং এটা এর সাথে কানেক্টিং হওয়ার চেষ্টা করতেছে, কানেক্টেড হইছে, তারপরে স্কেপ করতেছে। আমি যদি ডাবল ট্যাপ ইন্টার দেই, তা এটা রিকোয়েস্টটা আসতে একটু টাইম নেবে, তখন এখান থেকে একটা রিকোয়েস্ট দেবো যে এটা কোন সার্ভারে রান করতেছে, কি ব্যাপার স্যাপার, কি ঘটনা ঘটতেছে, এই সমস্ত বিষয়ে সে একটা ইনিশিয়াল ডাটা আমাদেরকে দিয়ে দিবে। এটা হচ্ছে টেলনেটের কাজ। আর নেটকেট হচ্ছে মেইনলি লিসেনার হিসাবে বা ব্যানার গ্র্যাবিং এর জন্য ইউজ করা হয়। এখানে দেখেন স্টার্ট মেশিন আমাদের করাই আছে, তাহলে আমরা এখান থেকে যদি সরাসরি আমরা নেটকেটটাও চালাই দিয়ে দেখি, প্র্যাকটিক্যালি দেখি, কানেকশন ক্লোজড বাই ফরেন হোস্ট, কানেকশনটা ক্লোজ করে দিচ্ছে, ট্রাই করছে কিন্তু কানেকশনটা ক্লোজ করে দিচ্ছে। আমরা যদি এখান থেকে আরেকবার চালায় দেই, তারপরে এখান থেকে যদি আমরা নেটকেটটা একটু চালায় দেখি, এনসি আমার আইপি অ্যাড্রেসটা, দেন পোর্ট হচ্ছে 80, তাহলে দেখি এনসি আমাদের জন্য নেটকেট আমাদের জন্য কি রিকোয়েস্ট নিয়ে আসে। দেখেন এখান থেকে টেলনেট এখন পর্যন্ত কিছু পায় নাই, তবে পাওয়া দরকার। আমার মনে হয় এই মেশিনটাতে তো না, এখানে আইপি অ্যাড্রেসটা, আচ্ছা মেশিন এক্সপায়ার সুন, আমার মনে হয় এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। অ্যাড 1 আওয়ার যদি করি সাকসেসফুলি, আমার মনে হয় ভিপিএন কানেকশনে বা কোথাও একটা ঝামেলা হয়েছে। আপনারা এইভাবে করলে আপনারা দেখবেন যে আপনারা
প্রপার যে রেজাল্টটা, এই যে এরকম রেজাল্ট, এই রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এখানে হোস্ট, নেটক্যাট, তারপরে এইচটিটিপি রিকোয়েস্টটা কেমনে গেছে সেই জিনিসটা দেখাবে। তারপরে টেলনেটের ক্ষেত্রে আপনাদের কিভাবে দেখাবে দেখাই আমি। এই যে ট্রাইং টু কানেক্ট, তারপরে এসকেপ ক্যারেক্টারিস এইটা দেখাবে। দেন গেট থেকে এই যে আপনারা এই রিকোয়েস্টটা সেখান থেকে পেয়ে যাবেন। নেটক্যাট আর টেলনেট মোটামুটি একই ধরনের রিকোয়েস্ট আমাদের দেয়। আসার পরে ওখানে এই যে সার্ভার রিকোয়েস্ট, সার্ভারটা কোনটা পাচ্ছেন, অ্যাপাসি সার্ভার। এটা এই যে এখানে দেখেন সার্ভারটা এনজিনিক্স, আপনারা ওখানে হয়তোবা দেখবেন যে অ্যাপাসি। তারপরে ভার্সনটাও দেখতে পারবেন 2.4.61। এখানে দেখেন এইটার ভার্সনটা কি দেখাচ্ছে, 1.6.2। আপনারা ওখানে হচ্ছে ভার্সনটা দেখাইতে পারবেন। যদি আমার আসতেছে না, তার মানে আমার মেশিনটা আবার রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিলে হয়তো বা আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখান থেকে দেখেন আপনারা হচ্ছে আমার মিডিয়ামে এসে এই মিডিয়ামের সমস্ত কিছু আরো ডিপলি আলোচনা করা আছে। আমার নোট যেটা দেখালাম তার চেয়ে ভালো মতো এখানে আলোচনা করা আছে। আপনারা চাইলে আমার মিডিয়ামের এই পোস্টটা পড়তে পারেন, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ বিগিনারদের জন্য আমি মোটামুটি রাইট আপস লেখা শুরু করছি, এখন কন্টিনিউ করতেছি আবার রাইট আপসে। আপনারা চাইলে এখানে এসে করতে পারেন। এখানেও এসে আমার সাথে যোগাযোগের সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর হ্যাকটুলি প্লাটিনাম বেস রেজিস্ট্রেশনের সমস্ত জিনিস এখানেও দেওয়া আছে। ভিডিও আমি অ্যাড করে দেবো, আজকের যে ভিডিওটা সেটা এখানে অ্যাড করে দেবো আপনাদের সাথে। আমার চ্যানেলের লিঙ্কটাও এখানে দেওয়া আছে। যাই হোক, আজকে এতটুকুই। আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান বা আপনি যদি সিএইচ বা ইজিপিটির মতো সার্টিফিকেশনের দিকে ফোকাসড হন, তাহলে জানুয়ারি 15 তারিখের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করলে আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন। আর বিস্তারিত জানার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি সরাসরি মেসেজ দিয়ে জানতে পারবেন যে কি ব্যাপার স্যাপার বা সিস্টেম কি, বা আমাদের রোড ম্যাপ সম্পর্কে যদি জানতে চান সেই ক্ষেত্রে। তো আজকে এতটুকুই, আর বিস্তারিত আলোচনা করতেছি না। আমি আজকে বেশ কিছু জায়গায় আপনাদের কিছু জিনিস দেখাইতে পারলাম না। যদি সেই বিষয়গুলো যদি আপনাদের ক্লিয়ার হওয়ার দরকার পড়ে, তাহলে কমেন্টে জানাবেন। যদি কমেন্ট পাই তাহলে আমি আবার এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।